মানে কোন কোন টপিক শুধুমাত্র পরীক্ষা থাকবে এটা তো বলেই দেওয়া হয়েছে, তাই না? স্যার আইটেম কার্ড পাঠাইছিলেন, কোন কোন টপিক থেকে কোশ্চেন হবে ওটা বলেন হ্যাঁ, না আইটেম স্যার। কার্ডটা কোন কোন টপিক গুলো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটা মিনিট, একটা মিনিট। ওকে স্যার। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, কলেজে আমি একটু ক্লাসে তো। আমি যে এখন একটু ক্লাসরুমে, ওই আমার তো একদম মানে অনলাইন ক্লাস তো। এখন একটা ক্লাস হবে, তারপর আরেকটা ক্লাস, মানে মাঝখানে যে উঠে দেখবো স্কোপটুকু নাই আর কি। তুমি একটা কাজ করো না, ওই যে তোমার দীপা ম্যাডাম আছে না, দীপা ম্যাডামকে বললে হবে, রিকোয়েস্ট করলে, অথবা নাসরিন আপাকে বললেও হবে। হ্যাঁ। হুম হুম। তুমি হ্যাঁ বলো, তোমার আম্মারটা বললেই হবে, দেখে দেবে, অসুবিধা নেই। ঠিক আছে। ওকে। ওকে। ওয়ালাইকুম আসসালাম। হুম। হ্যালো। জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে তোমাদের আইটেম কার্ডটুকু তো পাঠাইছিলাম, তাই হ্যাঁ না? স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা। যে মধ্যে প্রিভিয়াস। আবার চলে গেছে স্যার। কি নেট ইউজ করতেছে ফালতু। আচ্ছা শোনো, তোমাদের আইটেম কার্ডটা আমার কাছে এই মুহূর্তে পেন ড্রাইভে নাই। তোমাদের একজন আইটেম কার্ডটা একটু ওপেন করো তো। ইনসানের কাছে আছে আইটেম কার্ডটা? জি স্যার, স্যার সফট আপনার কপি। মোবাইলে এমবি আছে, আমি আপনাকে কি দিব, এসএস দিব হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ছবিটা তুলে পাঠাও তো। ওকে স্যার। তো দিছি স্যার, হোয়াটসঅ্যাপে দিছি স্যার। হুম, পাইছি। আচ্ছা, এখানে দেখো, প্রথমে হচ্ছে আইটেম কার্ডটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। জি ঠিক স্যার। আছে। জি স্যার। সো এখানে প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেল যেটা ডিফারেন্স, সেটা লাগবে। ঠিক আছে। ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার এসেনশিয়াল নন এসেনশিয়াল স্ট্রাকচার গুলার এটা পুরাটাই পড়তে হবে। আর ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, হ্যাঁ স্যার। বেশি লাইফ, এভাবে। স্যার আমাদের তো স্যার ক্লাসিফিকেশন দুইটাই পড়েছিলেন, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আর বেসিলাই এখানে স্পাইরোমেট। লাঞ্চ রিভিউতে একটা চার্ট আছে তোমাদের বইয়ে। লাঞ্চ রিভিউর মধ্যে আমি তোমাদেরকে একটা চার্ট দেখাচ্ছিলাম মনে হয়। ঠিক আছে। জি স্যার। লাঞ্চ রিভিউ চার্টটুকু তোমাদের জানতে হবে, ব্যাকটেরিয়ার নামগুলো তোমাদেরকে জানতে হবে। স্যার ওটা তারপরে ওটা হচ্ছে আরেকটু স্যার পড়া দিবে বলছিলেন। হ্যাঁ ওটা আরেকটু পড়া দিবে বলছিলেন চারটা। হ্যাঁ, আমরা সময় পেলে অবশ্যই পড়াবো। সময় পেলে অবশ্যই পড়াবো, আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দেবো, ওটা দেখে আগে তোমরা নিজেকে একটু প্রিপেয়ার করবে। জি স্যার। আর কোনো জায়গায় সমস্যা পেলে হ্যাঁ স্যার। তোমরা সব স্টুডেন্টরা তোমাকে জানাবে, তোমার ব্যাচে তুমি আমাকে জানাবা। ওকে স্যার। ঠিক আছে। ওকে দুই স্যার। নম্বর হচ্ছে গ্রোথ রিকোয়ারমেন্ট অফ ব্যাকটেরিয়া, গ্রোথ কার্ভ এন্ড জেনারেশন টাইম। এটা কি স্যার পড়াইছিলেন তোমাদেরকে? হ্যাঁ স্যার পড়াইছে।
তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথ রিকোয়ারমেন্ট গুলো কি কি লাগে? ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, প্লাস ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, হ্যাঁ এটা পড়েছি। ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ, ডিক্লাইন ফেজ, এগুলো সবগুলোর ইম্পর্টেন্স গুলো লাগবে। ঠিক আছে। জি স্যার। তারপর 3 নম্বর হচ্ছে কালচার মিডিয়াম ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল এন্ড ইউজেস, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা তোমাদের লাগবে না। 4 নম্বর হচ্ছে স্টেনিং, গ্রাম স্টেন, এফডি স্টেন, আলবার্ট স্টেন, এটাও তোমাদের লাগবে না, এটাও প্র্যাকটিক্যাল। ঠিক আছে। জি স্যার। 5 নম্বর হচ্ছে স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, অ্যান্টিসেপটিক, ইনসিনারেশন, এটা আমি এখন পড়াবো, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 6 এবং 7 নম্বর পড়ানোর সুযোগ এখন হবে না। জি স্যার। ঠিক আছে। জি স্যার। নর্মাল ফ্লোরা, প্যাথোজেনেসিস এন্ড হোস্ট ডিফেন্স, এটা স্যারের সাথে তোমাদের ক্লাস আছে? একটা ক্লাস হবে এই সপ্তাহে। তাহলে এটা সম্ভবত নর্মাল ফ্লোরাটা উনি পড়ায় দেবেন। ঠিক আছে। জি স্যার। তাহলে লাস্টের যেটা বাদ যাচ্ছে, অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, জি স্যার। এটা তোমাদের আর লাগবে না। Okay? নাটোরের মধ্যে তোদের স্যার জন্য আপনার কথা ইন্টারনেট থেকে বাঁচতেছে। গিয়ে হ্যালো। একটু আটকাবে, হ্যাঁ, একটু লাইনটুকু একটু আটকাবে। একটা স্যার বুঝতে পারছি না এখন কি বলতেছেন সেটাও তো বুঝতেছি না। ও বুঝতেছো না? শোনো। হ্যালো। অর্ধেক অর্ধেক কথা আসতেছে, অর্ধেক কথা আসতেছে না আপনার। স্যার বোঝা যাচ্ছে না। স্যার মেসেঞ্জার কাজ করলে অনেক ভালো হবে। হ্যালো। হ্যাঁ, এখন শুনতেছো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে এখন। আচ্ছা, তাহলে শুনো, এখানের মধ্যে স্টেরিলাইজেশন আমি আজকে যদ্দূর পড়াবো ওদ্দূরই পরীক্ষা থাকবে। জি স্যার। তার পাশাপাশি নর্মাল ফ্লোরা, ওখানের মধ্যে তোমাদের প্যাথোজেনেসিস অফ ডেন্টাল ক্যারিস, ডেন্টাল ক্যারিসের প্যাথোজেনেসিস, এটা আমরা পড়ায় দেবো, এটা তোমাদের তাহলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হবে, আমি একটা সাজেশন করে দেবো। জি স্যার। আর এই সাজেশনটা মানে এটা তোমাদের কোয়েশ্চেন আমি দিয়ে দিলাম। ঠিক আছে। জি স্যার। ওগুলাই পড়বো, ওখান থেকে কোয়েশ্চেন হবে। আমরা ভাইভাতে একই কোয়েশ্চেন করবো, এমসিকিউ তে ওখান থেকেই কোয়েশ্চেন হবে। ঠিক আছে। ওকে স্যার। তাহলে ওয়ারিড হওয়ার কিছু নাই, পারবা। আচ্ছা, এখন আমি তারা স্টেরিলাইজেশন ডিসইনফেকশনটা একটু শুরু করি। দেখা যাচ্ছে ইয়েস পাওয়ার স্যার। পয়েন্টটুকু? আচ্ছা, তোমাদের স্টুডেন্ট মনে হয় কম, 29 জন না? 30 জন আসছে প্রেজেন্ট, হ্যাঁ। 30 জন আসছে। আচ্ছা, অনেক জায়গায় নেট প্রবলেম করছে, অনেক জায়গায় নেট নাই, আমাকে 2-3 জন হ্যাঁ, নক অনেক। দিছে, বলেছে নেট নাই। বৃষ্টি হচ্ছে তো। হ্যাঁ, বৃষ্টি, এখানে একটু ঝামেলা হচ্ছে। তাহলে দেখো, স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা ডেন্টাল যে প্রসিডিওর গুলো করো, ওখানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট তোমরা ইউজ করো। ওকে। জি স্যার। তো আমরা স্কেলিং করাতে যাই বা আমাদের দাঁত ফেলতে যাই, যে ইনস্ট্রুমেন্ট গুলো তোমরা ইউজ করো, ওই ইনস্ট্রুমেন্ট গুলো জীবাণুমুক্ত হতে হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। তো যে কোনো একটা ইনস্ট্রুমেন্টকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়ার নামই হচ্ছে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন। ওকে। সো আমরা যে জীবাণুমুক্ত করার জন্য কিছু প্রসিডিওর ফলো করি, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি আমাদের হ্যান্ড ওয়াশিং। দেখো, এই করোনাকালীন সময়ও কিন্তু আমরা হ্যান্ড ওয়াশের উপরে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করতেছি। ঠিক আছে। তোমার হাত যদি জীবাণুমুক্ত থাকে, তাহলে তোমার যেসব ইনস্ট্রুমেন্ট গুলো তুমি হ্যান্ডেল করবা, সেগুলো কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ওকে। জি স্যার। এখন মাইক্রো অর্গানিজম গুলো আসলে সব জায়গায় থাকে। ঠিক আছে। সো মাইক্রো অর্গানিজম ইউবি স্যার আমাদের তো স্যার আপনি স্যার ইমিউনিটি পড়েছিলেন, ইমিউনিটি পড়তে হবে। না, ইমিউনিটি লাগবে না, শুধু জেনারেল ব্যাকটেরিওলজি কার্ড। ওকে স্যার। ঠিক আছে। আমরা যেহেতু তোমাদেরকে টাইম শর্টেজ হয়ে গেছে, ওই জন্য ইমিউনোলজি থেকে আমি সরে আসছি। তবে আমাদের কারিকুলামে কিন্তু জেনারেল ব্যাকটেরিওলজি এবং ইমিউনোলজি পাশাপাশি হতে হয়। জি স্যার। ওকে। হ্যাঁ স্যার। ওই জন্য যেগুলো ইমিউনোলজির উপর ডিপেন্ডেন্ট না, সেই টপিকগুলো আমরা তোমাদেরকে এখন পড়াচ্ছি।
সো এখন এখানে কনসেন্ট্রেশন করি আমরা যে মাইক্রো অর্গানিজম আসলে সব জায়গায় আছে, সব সাবস্টেন্সে থাকে। সো আমার যেসব ম্যাটেরিয়াল গুলা জীবাণু দ্বারা পরিপূর্ণ, সেই ম্যাটেরিয়াল গুলাকে আমাকে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। ঠিক আছে? সো এখানের মধ্যে তোমার দুইটা টার্ম চলে আসে, একটা স্টেরিলাইজেশন, একটা ডিসইনফেকশন। আচ্ছা, এখন দেখো, আমরা যখন ব্যাকটেরিয়াল স্ট্রাকচার পড়ি, কিছু এসেনশিয়াল স্ট্রাকচার ছিল, কিছু নন এসেনশিয়াল স্ট্রাকচার ছিল। আমাকে এখন এসেনশিয়াল স্ট্রাকচার গুলোর নাম বলো তো একজন। প্রথমে কি? সেল ওয়াল, তাই না? জি স্যার। জি স্যার। তোমরা একটু ইয়া করো, পার্টিসিপেট করো। সেল ওয়াল, সেল মেমব্রেন, তারপরে রাইবোসোম, প্লাজমা হ্যাঁ, রাইবোজোম, নিউক্লিয়েট, মেসোজোম, নিউক্লিয়েট, মেসোজোম, পেরিপ্লাজম। আচ্ছা। এই যে তোমরা যেটা সেল মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেন একই কথা, যেটা সেল মেমব্রেন ওইটাই প্লাজমা মেমব্রেন, একই জিনিস। হ্যাঁ, তারপরে আছে কিছু নন এসেনশিয়াল স্ট্রাকচার। প্রথমে যেটা পড়ি তার নাম হচ্ছে ক্যাপসুল। আমরা বাইরে থেকে ভিতরে আসি, প্রথমে ক্যাপসুল, ক্যাপসুলের পরে ফ্লাজেলা থাকে, ফিলাস, পাজলা। ফ্লাজেলা, তারপরে ফিমরিয়া বা পাইলাস। ওকে, জি স্যার। তারপরে কি থাকে বলো? কোর, প্লাজমিড, প্লাজমিড থাকে। স্পোর থাকে। হ্যাঁ, এখন একটা গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স আছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট শব্দ তোমরা এই মুহূর্তে উচ্চারণ করছো, তার নাম হচ্ছে স্পোর। স্পোর। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে একটা স্পোর। ঠিক আছে? এখন স্পোর কি জিনিস? স্পোর হচ্ছে কি হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার দ্যাট ফর্ম ডিউরিং অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন। যেমন ধরো, একটা ব্যাকটেরিয়াকে সার্ভাইভ করতে গেলে তার কিছু নিউট্রিয়েন্টের দরকার হয়। ওকে, স্যার এটা তো তোমাদেরকে বলছেন। সো যখন এই নিউট্রিয়েন্ট গুলোর অভাব, যখন তার খাওয়া দাওয়ার অভাব হয়, সে অক্সিজেন পায় না, নাইট্রোজেন পায় না, অল্প পরিমাণ তার ওয়াটার প্রয়োজন হয়, সেগুলো যখন পায় না, তখন কি করে সে? সে ব্যাকটেরিয়াটা স্পোরে রূপান্তরিত হয়। ঠিক আছে? স্পোরে রূপান্তরিত হয়। সে কি করে? তার অল্প কিছু সেল ওয়াল, অল্প কিছু সেল মেমব্রেন, অল্প কিছু নিউক্লিয়েট, অল্প কিছু রাইবোজোম, এই জিনিসপত্রগুলো নিয়ে সে নিজেকে একটা খোলসে আবৃত করে। ঠিক আছে? আর ওই খোলসটা কিন্তু অনেক টাফ, সহজে এটাকে ডিস্ট্রয় করা যায় না। ঠিক আছে? ওই খোলসটাকে বলা হয় স্পোর। এই যে এটা হচ্ছে গিয়ে তোমার একটা স্পোর। এটা হচ্ছে গিয়ে একটা স্পোর। হ্যাঁ, এটা কিন্তু হাইলি রেজিস্ট্যান্ট। নর্মালি আমি যখন একটা পানিকে বয়ল করি, তোমরা তো পানি বয়লিং দেখছো না? একটা নির্দিষ্ট সময় পানিতে কি হয়, একটা বাবল ফর্মেশন হয়। আমরা এটা যখন বাংলায় বলি পানি উতরায় গেছে, তাই না? আচ্ছা, সো পানি, ফুটন্ত পানি, ফুটন্ত পানিতে যেটা হয় সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে পানি বয়লিং হয়, যে বাবল ফর্মেশন হয়। বাবল যখন ফর্মেশন হবে, যখন কিছু ধোঁয়া দেখবে, তখন বুঝতে হবে যে পানিটা একদম মোটামুটি বয়লিং হয়ে গেছে এবং এটা জীবাণুমুক্ত। কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার স্পোরটুকু ডিস্ট্রয় হয় না। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ম্যাক্সিমাম জীবাণু মারা যাবে, কিন্তু স্পোর গুলো মারা যায় না। ঠিক আছে? সো ওই পানি যখন তুমি পান করবে, দেখা যাবে যে ওই স্পোর গুলো তোমার পেটে চলে যাবে এবং সেখানে ওই স্পোর থেকে নতুন একটা ব্যাকটেরিয়া তৈরি হয়। ব্যাপারটা বুঝছো? ব্যাকটেরিয়া থেকে স্পোর হয়, আবার স্পোর থেকে ব্যাকটেরিয়া হয়। ঠিক আছে? তো যখন ব্যাকটেরিয়া হবে, ব্যাকটেরিয়াটা কিন্তু তোমার বিভিন্ন রকম ডিজিজ প্রডিউস করতে পারে। ওকে, আরেক স্পোর, ইম্পর্টেন্ট স্পোর হচ্ছে গিয়ে তোমার রাস্তাঘাটে স্পোর করে থাকে। যেমন ধরো টিটেনাস। হ্যাঁ, তোমরা ছোট থেকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, একজন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলো, প্রথমে একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয়, তার নাম জানো তোমরা? যখন টিটেনাস, আমাকে এটিএস। আমি এটিএস, ভেরি গুড। ঠিক আছে, এটিএস দেওয়া হয়। এটা কেন দেওয়া হয়? স্টেডিয়াম নামে একটা মাইক্রো চলতেছে।
ঠিক মতো কিছুই বোঝা যাচ্ছিল না হ্যাঁ, মাঝে মাঝে লাইনটা একটু কেটে যাচ্ছে। স্যার। এমনিও কথা বোঝা যায় না স্যার। এখনো যাচ্ছে না কথা? এখন বোঝা স্যার যাচ্ছে? একটু বোঝা যায়, একটু বোঝা যায় না, এখন আটকে আটকে আসে। এখন বোঝা যাচ্ছে স্যার আবার। না, এটা মাত্র এই মাত্র কানেকশনটা দিল তো, এটা একটু আনস্টেবল টাইপের মনে হচ্ছে। আচ্ছা, কোনো জায়গায় আটকে গেলে আমাকে জানাও। ওকে স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আমি যেটা বলতেছিলাম, এই যে আমাদের যখন রাস্তাঘাটে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়, তখন আমরা করি কি, একটা এটিএস ইনজেকশন দিয়ে দিই। ওকে। সো এই এটিএস ইনজেকশন কেন দেওয়া হয়? কারণ যে মাইক্রো অর্গানিজম ক্লস্ট্রিডিয়াম টিটেনাস নামক ডিজিজ করে বা ধনুষ নামে ডিজিজ করে, সে রাস্তাঘাটে থাকে। আর যদি তোমার ইঞ্জুরি সেটা হবে, ওই স্পোরগুলা ওই ইঞ্জুরি সাইটে জমা হয়। আর ওই স্পোর কি হয়, ক্লস্ট্রিডিয়াম আবার নতুন করে তৈরি হয়। হ্যাঁ? আর এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি কিছু টক্সিন প্রোডাকশন করে। আর এই টক্সিন বা বিষগুলা শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয়ে তোমার টিটেনাস বা সংক্রামক রোগ হয়। তো টিটেনাস আমাদের সিস্টেমিক লজিকে কি হয় না হয়। স্যার কথা বেজে বেজে আসতেছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এটা একটা অটোমেটিক। হ্যালো। হ্যাঁ, শুনতেছি। শুনতেছো কথা? হ্যাঁ স্যার, এরা কিছু শুনি নাই। আচ্ছা, এর আগে শোনো নাই? তাহলে যেটা বলতেছিলাম যে স্পোরকে ব্যাকটেরিয়া এবং একটু আমার ডিস্ট্রয় করতে হয়, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে ডিস্ট্রয় করা যাবে না। এটাকে অবশ্যই অধিক তাপমাত্রায় ডিস্ট্রয় করতে হবে। সো আমার যে কোনো ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করা, এর পাশাপাশি স্পোরগুলোকে ডিস্ট্রয় করা নিয়েই আমার স্টেরিলাইজেশন ডিসইনফেকশন এই টপিকস থেকে। ঠিক আছে? জি স্যার। এখানে তুমি ব্যাকটেরিয়াকে কেমনে কিল করবা, স্পোরকে কেমনে কিল করবা, এটা নিয়ে আলোচনা হবে মেনলি। ওকে। তাহলে প্রথমে যে ডেফিনেশনটা লাগবে সেটা হচ্ছে স্টেরিলাইজেশন কাকে বলে। It is a process by which an article is made free of all viable microorganisms including spore. এই শব্দটুকু খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি স্পোর ডিস্ট্রয় করতে না পারো, তাহলে তুমি এটাকে স্টেরিলাইজেশন বলতে পারবে না। স্টেরিলাইজেশন মানে হচ্ছে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করা। দ্যাট মিনস তুমি ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করবে, তার পাশাপাশি স্পোর গুলাকেও। ওকে। আচ্ছা, তারপরে আসে আরেকটা নাম, আরেকটা টপিক, সেটা হচ্ছে গিয়ে তোমার ডিসইনফেকশন। দেখা যাচ্ছে ছবিটুকু? ইয়েস স্যার। হ্যাঁ, দেখো। It is a process by which an article is made free of all or most of the viable microorganisms to an acceptable non-pathogenic level for a defined purpose. ঠিক আছে? এই যে তোমরা তোমাদের ডেন্টাল ইনস্ট্রুমেন্ট গুলা, এগুলা কিন্তু আমরা স্টেরিলাইজেশন করতে হয়, কিছু কিছু ডিসইনফেকশন করতে হয়। ঠিক আছে? স্টেরিলাইজেশন আমি কাকে বলে বললাম? সব মাইক্রো অর্গানিজম মারা যাবে, ইনক্লুডিং দেয়ার স্পোর। স্পোর। ওকে। আর ডিসইনফেকশনের মধ্যে আমি কি করব? আমি মাইক্রো অর্গানিজমের পরিমাণটুকু কমায় আনবো, যাতে সে কোনো ডিজিজ করতে না পারে। ডিসইনফেকশন গুলা, এই যে আমাদের ঘরে আমরা বিভিন্ন স্যাভলন ইউজ করি না? স্যাভলন ইউজ করি, লাইজল ইউজ করি, অনেক কিছু ইউজ করি না আমরা? ওগুলা কি করে? ওগুলা কিন্তু আমরা ওগুলা দিয়ে ফ্লোর মুছি, টেবিল মুছি, ওগুলা জীবাণুর সংখ্যাটুকুকে কমায় আনে, কিন্তু সবগুলাকে ডিস্ট্রয় করতে পারে না। সে এমন ভাবে কমায় আনবে যাতে সে তোমার কোনো ক্ষতি করতে না পারে। ঠিক আছে? তোমার শরীরে জীবাণু প্রবেশ করলে কিন্তু ডিজিজ হবে না, জীবাণুর সংখ্যাটুকু কিন্তু প্রচুর পরিমাণে হতে হবে। ঠিক আছে? যেমন তোমরা টাইফয়েড বা এন্টেরিক ফিভারের নাম শুনছো? জি স্যার। হ্যাঁ। ওই টাইফয়েড বা এন্টেরিক ফিভারের জন্য যে অর্গানিজম দায়ী, তার নাম হচ্ছে সালমোনেলা টাইফি। ঠিক আছে? এটা মেনলি আমরা যেসব পানি, মানে অপরিষ্কার পানি থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে? সো ওদেরকে ডিজিজ করতে গেলে, টাইফয়েড ফিভার করতে গেলে কমপক্ষে 1 লক্ষ মাইক্রো অর্গানিজম লাগে।
1 লক্ষ সালমোনেলা টাইফি লাগে। যদি তোমার পেটে 50,000 প্রবেশ করে তোমার কোনো ডিজিজ হবে না, ঠিক আছে? সো কেন ডিজিজ হবে না? এরা যে 50,000 প্রবেশ করবে সেগুলোকে আমার যে ইমিউন সিস্টেম আছে, ইননেট ইমিউনিটি, অ্যাকুয়ার্ড ইমিউনিটি, তারা সেগুলোকে ডিস্ট্রয় করে দেবে। আমার বিভিন্ন ফিজিক্যাল, এই যে কেমিক্যাল ব্যারিয়ার, হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকে যেগুলো থাকে, ওগুলা ওদেরকে ডিস্ট্রয় করে দেবে। সো 1 লক্ষ মাইক্রো অর্গানিজম যদি পেটের মধ্যে না ঢুকে তাহলে তোমার টাইফয়েড হবে না। দ্যাট মিনস তুমি যদি ওদের পরিমাণটুকু কমায় আনতে পারো, ঠিক আছে, তারপরে ওই পানি পান করো, তাহলে কিন্তু তোমার ডিজিজ হবে না। তো একইভাবে আমাদের যে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আমরা বিভিন্ন অপারেশনে ইউজ করি, তাদের সংখ্যা যদি আমরা কমায় আনতে পারি, তাহলে ডিজিজগুলো তারা করতে পারবে না। ঠিক আছে, বুঝছো? জি স্যার। তাহলে আমরা কি বললাম? It is a process by which an article is made free of all or most of the viable microorganisms to an acceptable non-pathogenic level for a defined purpose. নর্মালি স্টেরিলাইজেশন থেকে ডিসইনফেকশন করাটা ইজি, কারণ ম্যাটেরিয়ালগুলো আমরা ইজিলি অ্যাভেলেবল হাউস হোল্ডে পাওয়া যায়, ঠিক আছে? সো এই জন্য ডিসইনফেকশনগুলোই আমরা হাউস হোল্ডের কাজে ম্যাক্সিমাম ইউজ করি বা আমাদের চেম্বারে ইউজ করি। আর স্টেরিলাইজেশন করার জন্য কিছু স্পেসিফিক ইনস্ট্রুমেন্টের দরকার হয়, স্পেসিফিক কেমিক্যাল এজেন্টের দরকার হয়, ঠিক আছে, যেগুলো মার্কেটে ওভাবে অ্যাভেলেবেল না, ঠিক আছে, মানে হাউস হোল্ডের জন্য অ্যাভেলেবেল না। আচ্ছা, সো এর পরবর্তী হচ্ছে গিয়ে ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিক। এই অ্যান্টিসেপটিক শব্দটুকু কিন্তু তোমরা আগে শুনছো, এগুলো তোমরা ছোটবেলা থেকে শুনে আসতেছো। হুম, এখন দেখো ডিসইনফেক্টেন্ট আমি বলি, যে সাবস্টেন্স গুলো ডিসইনফেকশন করবে তাদেরকে বলা হয় ডিসইনফেক্টেন্ট, ঠিক আছে? জি স্যার। তাহলে কেমিক্যাল এজেন্ট দ্যাট আর ক্যাপেবল অফ ডিসইনফেকশন, they may kill vegetative bacteria, fungi, virus, and occasionally spores. Use only on inanimate object. এই যে আমরা যে লাইজল ইউজ করি, হ্যাঁ, লাইজল ইউজ করি, এগুলা তোমরা কিন্তু হিউম্যান স্কিনে দিতে পারবা না। এগুলা কি করবা? টেবিল মোছার জন্য বা তোমার ডেন্টালের যে প্রসিডিওরের যে চেয়ার আছে সেগুলো মোছার জন্য বা ফ্লোর মোছার জন্য তোমরা ডিসইনফেকশন গুলা ইউজ করবা, ঠিক আছে? তো আমি এখানে একটা কথা পরিষ্কার বলে রাখি, স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে গিয়ে স্টেরিলাইজেশন প্রসেসটুকু ভায়াবল মাইক্রো অর্গানিজম মানে জীবিত মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করবে, তার পাশাপাশি কাকে ডিস্ট্রয় করবে? স্পোর। স্পোরকে, ঠিক আছে? আর ডিসইনফেকশন কি করবে? ভায়াবল মাইক্রো অর্গানিজমের পরিমাণটুকু কমায় আনবে, ম্যাক্সিমামকে কিল করবে, আর কিছু হয়তো বেঁচে থাকবে কিন্তু ওগুলো আমাদের ডিজিজ করতে পারবে না। কিন্তু সে কিন্তু স্পোরকে ডিস্ট্রয় করবে তার কোনো প্রমাণ নেই, ঠিক আছে? ডিসইনফেকশনে স্পোর ডিস্ট্রয় হয় না, নর্মালি ডিসইনফেকশন প্রসিডিওরে স্পোর ডিস্ট্রয় হয় না, কিন্তু স্টেরিলাইজেশন প্রসিডিওরে অবশ্যই স্পোর ডিস্ট্রয় হবে। ওকে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। সো এর পাশাপাশি দেখো একটা টার্ম আছে অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিকও কিছু কেমিক্যাল that used to kill microorganisms on the surface of skin and mucous membrane. These are disinfection of lower concentration and less toxic, like ethanol, iodine. তোমরা পভিডন আয়োডিন এই শব্দটুকু, এই জিনিসটুকু দেখছো? বাসায় তো অনেকের কাটাছেঁড়া হয়, হাত পা Yes. কেটে যায়। তো দেখো একটা অনেকটা বাদামি কালারের একটা সাবস্টেন্স, পভিডন আয়োডিন, ওটা কিন্তু আমরা স্কিনে লাগাই, ওটা ক্রিম হিসাবে পাওয়া যায় বা লিকুইড ফর্মে পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে পভিডন আয়োডিন। আমরা যখন অপারেশন করি পেট কাটার আগে বা যে কোনো কিছু কাটাকাটির আগে আমরা কিন্তু এই সলিউশনটুকু দিয়ে দিই স্কিনের মধ্যে, ঠিক আছে? তো এটাকে বলা হয় অ্যান্টিসেপটিক, ঠিক আছে? এটাও কিন্তু একটা ডিসইনফেকশন প্রসিডিওর, এই অ্যান্টিসেপটিক গুলো কিন্তু ডিসইনফেকশন করে। ওকে, তাহলে ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিক আমি পাশাপাশি রাখলাম। ডিসইনফেক্টেন্ট কখনো তুমি হিউম্যান স্কিনে দিতে পারবে না, কিন্তু অ্যান্টিসেপটিক তুমি হিউম্যান স্কিনে দিতে পারবা। ওকে, এটা হচ্ছে গিয়ে বেসিক ডিফারেন্স। তাহলে ডিসইনফেক্টেন্ট গুলো আমরা কোথায় ইউজ করি বলো তো? তোমার আনসার কি হবে? স্যার ইনঅ্যানিমেট অবজেক্ট। ইনঅ্যানিমেট অবজেক্ট। ইনঅ্যানিমেট মানে যেটা জীবিত না, ঠিক আছে? ইনঅ্যানিমেট যেটা জীবিত না। ওকে, আচ্ছা,
এখন আসো, স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন এই দুটা মিলে, এই দুটাকে আমি যদি করতে চাই, স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন, তাহলে আমার কিছু এজেন্ট আছে। ওকে, প্রথমে দেখো ফিজিক্যাল এজেন্ট, তারপরে দেখো কেমিক্যাল এজেন্ট। ফিজিক্যাল এজেন্টের মধ্যে হিট, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন। ঠিক আছে? সো হিট, এই যে আমরা পানি বয়লিং করি, এটা একটা হিটিং প্রসিডিউর। ওকে, হিটের মধ্যে দুই রকম হিট আছে, একটা হচ্ছে ড্রাই হিট আর একটা হচ্ছে ময়েস্ট হিট। রেডিয়েশন যদি তুমি স্টেরিলাইজেশন ডিসইনফেকশন করতে চাও, আয়োনাইজিং রেডিয়েশন, আলট্রাভায়োলেট রেডিয়েশন। ঠিক আছে? এর পাশাপাশি কিছু কেমিক্যাল এজেন্ট আছে। কেমিক্যাল এজেন্টগুলো আমরা মনে হয় শেষ করতে পারবো না, এই জন্য এখন এটা নিয়ে আলোচনা করতেছি না। ওকে, প্রথমে আমরা ফিজিক্যাল এজেন্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এর আগে আমি একটা জিনিস বলতে চাই, এই যে সাবস্টেন্স গুলো দেখতেছো, এগুলোর মাধ্যমে আমরা কালচার মিডিয়া রেডি করি। কালচার মিডিয়া তোমাদের আইটেম আছে, এটা পরে যেটা বললাম এটা প্র্যাকটিক্যাল জিনিস। হ্যাঁ, কালচার মিডিয়ামের কথা এখানে একটু চলে আসবে, কারণ হচ্ছে কি, এই কালচার মিডিয়াম গুলোকে আমাদেরকে জীবাণুমুক্ত করতে হয়। কালচার মিডিয়াম কি জিনিস? এই নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়াল প্রিপেয়ার্ড ফর দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম ইন এ ল্যাবরেটরি। ঠিক আছে? সো আমরা বিভিন্ন রকম ম্যাটেরিয়াল নিয়ে কিছু পাউডার বানাই। ঠিক আছে? বিভিন্ন রকম কেমিক্যাল এজেন্ট, তারপর সিউইড, এগুলো নিয়ে কিছু পাউডার বানানো হয়। ঠিক আছে? তারপরে পাউডার বানায় শুধু প্যাকেট করলে হয় না, ওগুলাকে জীবাণুমুক্ত করতে হয়। তো মিডিয়া কি জিনিস আমি তোমাদেরকে একটু বলি। এই দেখো, এইগুলাকে বলা হয় মিডিয়া। ঠিক আছে? এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, যেখানের মধ্যে অনেক নিউট্রিয়েন্ট দেওয়া থাকে, যেগুলো ব্যাকটেরিয়ার গ্রোথ হওয়ার জন্য উপযোগী। ঠিক আছে? তোমাদেরকে অনেক ফিমেলদেরকে কিন্তু ছোটবেলা থেকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে অনেকে আক্রান্ত হয়েছে। তোমরা আক্রান্ত না হলেও তোমাদের পরিবারের কেউ না কেউ আক্রান্ত হয়েছে। ওকে, সো ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে একটু পানি টানি কম খাওয়া হয়, এবং এই কারণে তাদের কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়। অনেকেরই দেখবে জীবনে এরকম হয়েছে যে প্রস্রাবে প্রচুর পরিমাণ জ্বালা পড়া হচ্ছে প্রস্রাব করার সময়, প্লাস গায়ে জ্বরও আসে, আবার ঘন ঘন প্রস্রাব হচ্ছে। ঠিক আছে? এটা ছেলেদের একটু কম হয়। তখন কোন মানুষ যদি এরকম কমপ্লেন হয়, প্রস্তাব করার সময় জল হচ্ছে, ঘন প্রস্রাব হচ্ছে, তখন ডাক্তারে তোমাকে একটা টেস্টের নাম দেবে। ওই টেস্টের নাম হচ্ছে ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। ইউরিন ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, তোমরা শুনতেছো কথাটা? জি স্যার। আচ্ছা, সো ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, আমরা যেটা করি মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবের মধ্যে, এই যে ইউরিন পেলাম, ঠিক আছে, এই ইউরিনটুকু আমি, এই জিনিসটাকে বলা হয় পেট্রি ডিশ। এই গোলচে চাকতিটা দেখতেছে, এটাকে বলা হয় পেট্রি ডিশ, এবং এখানের মধ্যে আমরা কালচার মিডিয়া বানাই। ঠিক আছে? এখানের মধ্যে কালচার মিডিয়া আছে, আর এই যে হলুদ হলুদ সাবস্টেন্স গুলো দেখতেছে, এগুলো সব ব্যাকটেরিয়া। ঠিক আছে? এগুলা হলুদ হলুদ সাবস্টেন্স যেগুলো দেখতেছে, এগুলো কিন্তু সব ব্যাকটেরিয়া। আমরা কি করছি, ইউরিনটুকু নিয়ে তার ইউরিন গুলো এখানে আমরা ছড়াই দিছি। একদিন বাদে ব্যাকটেরিয়া অনেকগুলো যদি ইউরিনের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, তাহলে এই ব্যাকটেরিয়া করবে কি, এখান থেকে বিভিন্ন নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়াল গুলা গ্রহণ করে তারা প্রচুর পরিমাণে গ্রোথ দেখাবে। তারা একটা থেকে, তোমরা তো জানো ব্যাকটেরিয়া কিভাবে বাইনারি ফিশনের মাধ্যমে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম করে তারা প্রচুর পরিমাণে নিজেকে বংশবৃদ্ধি করে। ঠিক আছে? তো এই যে দেখলাম ব্যাকটেরিয়াল গ্রোথ দেখা গেল, ঠিক আছে, এটাকে আমরা কালচার করলাম, ব্যাকটেরিয়া কি করলাম, চাষ করলাম। ঠিক আছে? এরপরে আমরা যে সেন্সিটিভিটি করি, দ্যাট মিনস কোন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক তো তোমরা সবাই দেখছো, অনেকে খাইছো তাই না? ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। তারপরে ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার পরে, ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার পরে আমরা কি করি, ওই ব্যাকটেরিয়ার মাঝে মাঝে আমরা কিছু অ্যান্টিবায়োটিক বসাই দিই। এগুলো যে তোমরা দেখতেছো চাকতির মতো ছোট ছোট, এগুলো সব অ্যান্টিবায়োটিক। ঠিক আছে?
তারপরে দেখো এই যে সবুজ সবুজ দেখতেছো এগুলা কিন্তু সব ব্যাকটেরিয়া। ওকে, আর এগুলা হচ্ছে অ্যান্টিবায়োটিক। সো দেখো, অ্যান্টিবায়োটিকের চারপাশে যদি ক্লিয়ার হয়ে যায়, এখানে কিন্তু সব ব্যাকটেরিয়া ছিল, পুরো ব্যাকটেরিয়াতে এটা ভর্তি ছিল। ওখানের মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক বিভিন্ন প্যাটার্নে দিয়ে দিচ্ছি। এখন যদি অ্যান্টিবায়োটিক থেকে ব্যাকটেরিয়া গুলো সরে যায়, তখন সেটাকে আমরা বলবো সেনসিটিভ, মানে ওই অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়ার বিপক্ষে কার্যকর। আর ব্যাকটেরিয়া গুলো সরে না গিয়ে একদম গায়ে গায়ে লেগে থাকে, তাহলে আমরা বলবো রেজিস্ট্যান্ট। দ্যাট মিনস ওই অ্যান্টিবায়োটিক গুলো ওই স্পেসিফিক ব্যাকটেরিয়ার জন্য কার্যকর না। ঠিক আছে? তো আমি এই কথাটুকু কেন আনলাম, কারণ আমি যে এই যে বিভিন্ন রকম মিডিয়া বানাচ্ছি, এটা একটা মিডিয়া, এটা একটা মিডিয়া, বিভিন্ন রকম যে মিডিয়াগুলো বানাচ্ছি, ঠিক আছে, এই মিডিয়াগুলোকে বানাবার জন্য আমাদেরকে স্টেরিলাইজেশন ডিসইনফেকশন প্রসিডিউরটা ফলো করতে হয়। ঠিক আছে? আমি যে পাউডারগুলো ইউজ করলাম, ঠিক আছে, সেগুলো যদি আমার জীবাণুমুক্ত করতে না পারি, তাহলে তোমার ওখানে জীবাণু থাকুক বা না থাকুক, ওই ইউরিনের মধ্যে জীবাণু থাকুক বা না থাকুক, দেখা যাবে যে ব্যাকটেরিয়া জন্মায় গেছে। ঠিক আছে? তো এই যে কালচার মিডিয়াম গুলো আছে, ওগুলাকেও বিভিন্নভাবে জীবাণুমুক্ত করতে হয়। ঠিক আছে? তো এই জীবাণুমুক্ত করার জন্য আমাদেরকে অবশ্যই স্টেরিলাইজেশন ডিসইনফেকশন প্রসিডিউরটুকু ফলো করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের পড়ায় আবার চলে আসি। আমি কি বললাম যে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন করার জন্য আমরা ফিজিক্যাল মেথড এবং কেমিক্যাল মেথড, এই দুইটা প্রসিডিউর ফলো করি। ঠিক আছে? নর্মালি কেমিক্যাল মেথড যেগুলো আছে ওগুলা গ্যাসিয়াস প্রসেস আছে, আবার কিছু লিকুইড সাবস্টেন্স আছে, সেগুলো আমরা পরে বলবো। প্রথমে আসে ফিজিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের জন্য মেথড আছে, একটা হচ্ছে হিট, একটা হচ্ছে রেডিয়েশন, আর একটা হচ্ছে ফিল্ট্রেশন। ঠিক আছে? হিট, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন। আচ্ছা, তাহলে আমি কি বললাম? স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন। স্টেরিলাইজেশন তাকেই বলবো যখন মাইক্রো অর্গানিজম এবং তার স্পোরটুকু মারা যাবে। আর ডিসইনফেকশন কাকে বলবো? যখন আমার মাইক্রো অর্গানিজমের পরিমাণ একটা লোয়ার লিমিটে চলে আসবে, যাতে সে আমার কোনো ডিজিজ করতে না পারে। কিন্তু ডিসইনফেকশন প্রসিডিওরে ইউজুয়ালি স্পোর কিল হয় না। ঠিক আছে? তাহলে তুমি স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মাঝখানে দাঁড়ায় আছে শুধু স্পোর। স্পোর ডিস্ট্রয় হলে স্টেরিলাইজেশন, আর ডিস্ট্রয় না হলে ডিসইনফেকশন। ওকে, তাহলে এখন স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন করার জন্য আমার যে যে মেথড আছে তার মধ্যে ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে তিনটা, একটা হচ্ছে হিট, রেডিয়েশন, একটা রেডিয়েশন, আর ফিল্ট্রেশন। একটা হচ্ছে ফিল্ট্রেশন। ঠিক আছে? এবার হিটকে আমরা আবার দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ড্রাই হিট আর একটা হচ্ছে ময়েস্ট হিট। ঠিক আছে? এটা তোমাদেরকে বুঝতে হবে, একটা ড্রাই হিট, একটা হচ্ছে কি ময়েস্ট হিট। মনে করো আমি একটা জিনিস আগুনে পুরালাম, প্রাচীনকালে যখন তোমার কাটাছেঁড়া হতো, তখন কি করতো, ওই জায়গাটুকু একটা আগুনে ঝলসায় দিত, যাতে ওখানে কোনো ইনফেকশন না হয়। ওটা ওদের একসময় প্রাচীন ধারণা ছিল। ঠিক আছে? আর ময়েস্ট হিট কি? ময়েস্ট হিট হচ্ছে কি গরম পানি। একটা গরম পানি, একটা গরম পানিও কিন্তু কি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন একটা পানিতে বয়লিং করানো হবে, তখন আমি কি বলছি যে ম্যাক্সিমাম মাইক্রো অর্গানিজম কিন্তু ওখানে মারা যাবে, শুধু স্পোরগুলো সার্ভাইভ করবে। ঠিক আছে? তো ড্রাই হিট এবং ময়েস্ট হিটের মাধ্যমে আমরা স্টেরিলাইজেশন ডিসইনফেকশন করতে পারি। তো এখন দেখো ড্রাই হিট কিভাবে ডিস্ট্রয় করে। ড্রাই হিটের মাধ্যমে অক্সিডেশন অ্যান্ড ডিন্যাচারেশন অফ ব্যাকটেরিয়াল প্রোটিন হয়। তোমরা বায়োকেমিস্ট্রি পড়ে আসছো, তোমরা এখনো পড়তেছো। অক্সিডেশন অ্যান্ড ডিন্যাচারেশন অফ ব্যাকটেরিয়াল প্রোটিন। আমরা যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট দ্বারা তৈরি, ব্যাকটেরিয়াও কিন্তু প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। ঠিক আছে? সো তার প্রোটিনটুকু তুমি যদি ডিস্ট্রয় করে দিতে পারো, তাহলে ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, তাহলে ড্রাই হিটের মেকানিজম অ্যাকশন কি? অক্সিডেশন অ্যান্ড ডিন্যাচারেশন অফ ব্যাকটেরিয়াল প্রোটিন। ওকে, এখন আমি ড্রাই হিটের মাধ্যমে স্টেরিলাইজেশন কিভাবে করব, ডিসইনফেকশন কিভাবে করব। ড্রাই হিটের মাধ্যমে স্টেরিলাইজেশন করব আমি দুইভাবে, একটা হচ্ছে রেড হিট আর একটা হচ্ছে হট এয়ার ওভেন। আর ডিসইনফেকশন কিভাবে করব? বাই ফ্লেমিং, মানে একটু গরমের ভাপ দেওয়া, একটা কিছু
আগুন জ্বালায় আগুনের যে তাপটুকু দেব সেটাকে বলা হয় ফ্লেমিং। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তোমার কনসেপশনটুকু ক্লিয়ার করতে হবে। এগুলো কিন্তু আমি নোট পাঠাই দেবো তোমাদেরকে, এগুলো আমার নোট রেডি করা আছে, আমি এমবিবিএস কেও দিছি, তোমাদের কাছে আমি মেলে পাঠাই দেবো, এখনই পাঠাই দেবো। ওকে, সো তোমরা শুধু পাওয়ার পয়েন্টটুকুটাকে ফলো করো। তাহলে স্টেরিলাইজেশন আমি কিভাবে করব? ইন কেস অফ ড্রাই হিট দুইটা প্রসিডিওরে, একটা হচ্ছে রেড হিট, আরেকটা হচ্ছে গিয়ে হট এয়ার ওভেন। ওকে, এটা একটা মেশিন। আর ডিসইনফেকশন কিভাবে করবে? ব্লাই ফ্লেমিং। এরপরে আরেকটা টার্ম আছে, তার নাম হচ্ছে ইনসিনারেশন। ইনসিনারেশন হচ্ছে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। ঠিক আছে, মনে করো একজন মানুষের হাত পা কেটে গেল, ওখানে আমরা বিভিন্ন রকম ড্রেসিং দিই না, ব্যান্ডেজ করি। ঠিক আছে, সো হাত পা পুড়ে যখন গেছে অবশ্যই ওই জায়গা থেকে কিছু পাস ফরমেশন হবে, পুজ জমা হবে। ঠিক আছে, সো ওই ড্রেসিংটা কন্টামিনেটেড হয়ে যায়, তখন ড্রেসিংটা আমরা খুলে দিই, তারপরে আরেকটা নতুন ড্রেসিং পরাই। তা আমি যে ড্রেসিংটুকু খুলে দিলাম ময়লা, ঠিক আছে, ওইটাকে আসলে আমি কোনো জায়গায় ফেলে দেব না, সেটাকে কি করব, আমি জ্বালিয়ে দেব। ঠিক আছে, পুড়িয়ে দিলে কি হবে, ওইটা তোমার আর আমাদের এনভায়রনমেন্টকে কন্টামিনেটেড করতে পারবে না। এই প্রসিডিওরটাকে বলা হয় ইনসিনারেশন। ঠিক আছে, তো আমরা ইনসিনারেশনকে স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশন কোনো কিছুই বলবো না, এটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ ইনফেক্টিভ ম্যাটেরিয়াল। ওকে, সো এখন আসো আমরা আমাদের রেড হিট এবং ফ্লেমিং এটা নিয়ে আলোচনা করি, এরপরে হট এয়ার ওভেন নিয়ে আলোচনা করব। আমি কি বললাম? রেড হিটের মাধ্যমে স্টেরিলাইজেশন হয় আর ফ্লেমিং এর মাধ্যমে ডিসইনফেকশন হয়। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে একটা তার, এটাকে বলা হয় অয়ার লুপ। অয়ার লুপ, ঠিক আছে। তো তোমরা তোমাদের বিভিন্ন প্র্যাকটিক্যালে এই জিনিসটা মনে হয় তোমরা ফেস করছো, জিনিসটা ধরছো কিনা হাতে এই জিনিসটা? না স্যার, ধরে নেই। এটা ধরো নাই না? না স্যার, কেন? আমরা যেমন কেমিস্ট্রিতে তো এই জিনিসটা ইউজ করা হয়। এটা কি স্যার স্লাইডের মতো মনে হচ্ছে স্যার? এটা স্লাইডের মতো? আচ্ছা, এখানে ছবিটুকু বোঝা যাচ্ছে কিনা আমি একটু বড় করি। সো এটা হচ্ছে কি একটা অয়ার লুপ। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা হ্যান্ডেল, হ্যান্ডেলের মাথায় একটা তার থাকে। এই এই জিনিসটা আমাদের কালচার করার জন্য, ব্যাকটেরিয়া কালচার করার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এটাকে আমাদেরকে প্রতিনিয়ত জীবাণুমুক্ত করতে হয়। ঠিক আছে, এটার মাধ্যমে কিন্তু আমরা ব্যাকটেরিয়াকে টাচ করি। ওকে, সো আমি যখন একটা মানে বার্নারের মধ্যে এই তারটাকে রাখবো, তখন সে কিন্তু একটা সময় লাল টকটকে হয়ে যাবে, তখন কিন্তু টেম্পারেচার প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়। ঠিক আছে, নর্মালি চুলার তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি কখনোই হয় না। ঠিক আছে, তো একটা জিনিসকে তুমি যখন বার্নারে পুরায় লাল টকটকে করে ফেলবা, তখন টেম্পারেচার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়। ঠিক আছে, তো ওই সময়ের মধ্যে কোনো জীবাণু এবং তার যদি স্পোর যদি এখানে থাকে, এই তারের মধ্যে থাকে, তাহলে সে অবশ্যই কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। আর আমরা কি বলছি, ব্যাকটেরিয়া এবং তার স্পোর যদি ডেস্ট্রয় হয় তাকে সেটাকে আমরা বলবো স্টেরিলাইজেশন। তাহলে রেড হিট হচ্ছে কি একটা স্টেরিলাইজেশন প্রসেস। ওকে, এবং রেড হিটের মাধ্যমে আমরা কি করি, এই যে আমরা যে অয়েল লুপ সেটাকে স্টেরিলাইজ করি। ঠিক আছে, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে ফ্লেমিং। এটার মাধ্যমে আমরা ডিসইনফেকশন প্রসিডিওর, এটা হচ্ছে ডিসইনফেকশন প্রসিডিওর। এখানে কি হচ্ছে, এই যে আমরা যে গ্লাস স্লাইড অথবা স্কালপেল ব্লেড, তোমরা তো অ্যানাটমিতে স্কালপেল ব্লেড দেখছো, ঠিক আছে, তারপরে ফিজিওলজিতে গ্লাস স্লাইড দেখছো যেখানে তোমরা ব্লাড গ্রুপিং করে থাকো, আর ছোট ছোট নিডল তো তোমরা সবাই দেখছো। ওগুলা কি? এগুলা হচ্ছে গিয়ে আমি যখন একটু আগুনে দেব, সেটা হচ্ছে গিয়ে ফ্লেমিং প্রসিডিওর। ঠিক আছে, the scalpel blade, glass slide, needle are exposed to a flame for a few seconds without heating them to become red hot. ঠিক আছে, সো আমরা যে গ্লাস স্লাইডটুকু ইউজ করি,
মার্কেট থেকে যেগুলো কিনে আনা হয় এগুলো একটা প্যাকেটের মধ্যে থাকে, প্যাকেট থেকে খোলার পরে দেখা যায় যে ওখানে বিভিন্ন রকম আঠালো সাবস্টেন্স বা গ্রিস লেগে থাকে। তো তখন আমরা কিন্তু আমাদের ব্লাড গ্রুপিং বা অন্য কিছু করতে গেলে এটা একটু ডিস্টারবেন্স দেখা যায়। ওই জন্য একটু হালকা একটু আগুনে উত্তপ্ত করে নিলে ওই গ্রিস টিস গুলো গলে গিয়ে পড়ে যায়। ঠিক আছে। তো এর পাশাপাশি কিছু মাইক্রো অর্গানিজমও মারা যায়। তো এটা হচ্ছে কি একটা ডিসইনফেকশন প্রসিডিউর। ঠিক আছে। তাহলে আমি কি বললাম? হিটিং, হিটিং এর মধ্যে ড্রাই হিট এবং ময়েস্ট হিট। ড্রাই হিটের মধ্যে স্টেরিলাইজেশন করবা র্যাট হিট এবং হট এয়ার ওভেনের মাধ্যমে, আর ডিসইনফেকশন করবা ফ্লেমিং। ফ্লেমিং এর মাধ্যমে। ওকে। আচ্ছা, এখন দেখো, এই যে হট এয়ার ওভেন, তোমাদের বাসায় সবাই ওভেন আছে তাই না? ম্যাক্সিমামের কাছে কিন্তু ওভেন আছে, এবং ম্যাক্সিমাম বাসায় একটা প্রেসার কুকারও থাকে। এখন ইউজ করা হয় কিনা জানি না, কিন্তু প্রত্যেকের বাসায় কিন্তু প্রেসার কুকারও থাকে। তো প্রথমে ওভেন নিয়ে আলোচনা করি। হট এয়ার ওভেন, দ্য ওভেন ইউটিলাইজ ড্রাই হিট টু স্টেরিলাইজ আর্টিকেল, কিল বাই অক্সিডেশন এফেক্ট, suitable for material which can withstand high temperature for long period of time। এই হট এয়ার ওভেনটাকে তোমরা চিনে রাখো, কারণ তোমরা যখন ডেন্টাল প্র্যাকটিসে আসবা, ডেন্টাল সার্জন হবে, তখন প্রত্যেকের চেম্বারে এই হট এয়ার ওভেনটা থাকবে। তোমরা যে ডেন্টাল প্রসিডিওর গুলো করবা, অ্যাকচুয়ালি একবার প্রসিডিওর করার পরে ওইটা তোমাকে স্টেরিলাইজ করতে হবে। তো স্টেরিলাইজ করার জন্য, ওই ইনস্ট্রুমেন্ট গুলো স্টেরিলাইজ করার জন্য সব থেকে সহজ মাধ্যম হচ্ছে গিয়ে হট এয়ার ওভেন। ঠিক আছে। এটা তুমি যে ডেন্টিস্টের চেম্বারে যাও না কেন, সবার কাছে এই জিনিসটা দেখবে, সবার চেম্বারে এই জিনিসটা তুমি পাবা। ঠিক আছে। তো এই হট এয়ার ওভেন, এই ওভেনটা কি করে? ড্রাই হিটের মাধ্যমে মাইক্রো অর্গানিজম এবং তার স্পোরকে ডিস্ট্রয় করে। ঠিক আছে। এখন ডিস্ট্রয় করতে কতক্ষণ লাগায়? এটা বিভিন্ন রকম টেম্পারেচার সেট করা যায়। এটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে সেট করবা, এবং তোমার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেটা তুমি 2 ঘন্টা রেখে দেবা। 2 ঘন্টা বাদে তোমার ইনস্ট্রুমেন্ট গুলা জীবাণুমুক্ত হয়ে যাবে। ঠিক আছে। তো হট এয়ার ওভেন, ওকে। তাহলে হট এয়ার ওভেনের টেম্পারেচার এবং হোল্ডিং টাইম 180 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 2 আওয়ার। তোমাদেরকে এই ফাঁকে একটা কথা বলে রাখি, স্পোর্ট ডিস্ট্রয় করতে গেলে তোমাকে অবশ্যই 100 ডিগ্রি উপরে যেতে হবে। আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে স্পোর্ট ডিস্ট্রয় হয় না। টেকনিক্যালি ডিস্ট্রয় করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে, কিন্তু ডাইরেক্টলি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে স্পোর কখনো ডিস্ট্রয় হবে না। স্পোরকে ডিস্ট্রয় করতে গেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যেতে হবে। এখন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বিভিন্নভাবে টেম্পারেচারটাকে ইউটিলাইজ করে। কেউ 180 ডিগ্রিতে করে, কেউ 121 ডিগ্রিতে করে, কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো হট এয়ার ওভেনের মাধ্যমে তুমি কোন কোন জিনিস স্টেরিলাইজ করবা? একটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম সিরিঞ্জ, গ্লাস সাবস্টেন্স গুলা, পেট্রি ডিশ। তোমাদেরকে যেটা দেখালাম যে কালচার মিডিয়া করার জন্য আমি যে গোল একটা ইউজ করছি পেয়ালার মতো, সেটাকে বলা হয় পেট্রি ডিশ। পেট্রি একজন বিজ্ঞানী যিনি ওই ডিশটিকে আবিষ্কার করছেন। তারপর হচ্ছে টেস্ট টিউব, ফ্লাস্ক, পিপেট, দ্যাট মিনস গ্লাস সাবস্টেন্স গুলা যেগুলো আমরা ল্যাবে ইউজ করি, সেগুলো তুমি হট এয়ার ওভেনের মাধ্যমে জীবাণুমুক্ত করবা। 2 নম্বর হচ্ছে গিয়ে অয়েলি ফ্লুইড হুইচ আর ইমপারমিয়েবল টু ওয়াটার সাচ এস অয়েল অ্যান্ড ফ্যাট। বিভিন্ন রকম অয়েল এবং ফ্যাটও কিন্তু এই হট এয়ার ওভেনের মাধ্যমে স্টেরিলাইজ করা যায়। তারপরে হচ্ছে কেমিক্যাল লাইক পাউডার, গ্রিস। ওই যে আমি তোমাদেরকে কালচার মিডিয়া দেখালাম না বিভিন্ন রকম পাউডার, ওগুলো কিন্তু হট এয়ার ওভেনের মাধ্যমে স্টেরিলাইজ করা যায়। ওকে। তারপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক ফোরসেপ, স্কালপেল এবং সিজার। ওকে। তো নর্মালি কিন্তু হট এয়ার ওভেনে আমরা ধারালো বস্তুগুলা আমরা স্টেরিলাইজ করি না। ধারালো সাবস্টেন্স গুলা, খুব ধারালো সাবস্টেন্স যেগুলো অপারেটিভ প্রসিডিয়ারে ইউজ করা হয়, সেগুলো হট এয়ার ওভেনে ইউজ করানো হয় না, মানে স্টেরিলাইজ করা হয় না। ওখানে আমরা ব্লান্ট সাবস্টেন্স যেগুলো একটু ভোঁতা টাইপের, খুব বেশি তীক্ষ্ণ ধারালো না, সেগুলাই আমরা হট এয়ার ওভেনে স্টেরিলাইজ করি। তো এই যে জিনিসগুলো পড়ালাম তোমাদেরকে, এগুলো আমি সব মেলে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তো এখন বাজে 11টা। তো আমরা আজকে হট এয়ার ওভেন পর্যন্ত পড়লাম।
এরপরে ময়েস্ট হিটের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, সেটা হচ্ছে অটোক্লেভ মেশিন, কিন্তু ওইটা তোমাদেরকে বললে এখন মাথায় ঢুকবে না। ঠিক আছে, তাহলে আজকে আমি ফিজিক্যাল মেথডে ড্রাই হিট পর্যন্ত তোমাদেরকে পড়ালাম। ওকে, সো আমি আবার একটু রিক্যাপ করি। আমি তোমাদেরকে কি বললাম, যে ব্যাকটেরিয়ার নন এসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে স্পোর। আর স্পোরগুলোকে সহজে ডিস্ট্রয় করা যায় না, এবং এরা কিন্তু আমাদের এনভায়রনমেন্টে থাকে। ঠিক আছে, এই যে আমাদের যে দরজার হাতল আছে, ওখানেও কিন্তু স্পোর থাকতে পারে। ওকে, সব জায়গায় কিন্তু স্পোর থাকে। আচ্ছা, এখন ওই স্পোরগুলোকে ডিস্ট্রয় করার যে প্রসিডিওর, তার নাম হচ্ছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন প্রসিডিওরে আমি ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করব, তার পাশাপাশি স্পোরগুলোকে ডিস্ট্রয় করব। আর আমি যদি শুধু ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করি, তার নাম হচ্ছে গিয়ে ডিসইনফেকশন। ওকে, এখন স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন করার জন্য বিভিন্ন রকম প্রসিডিওর আছে। ঠিক আছে, তার মধ্যে প্রাইমারি হচ্ছে গিয়ে ফিজিক্যাল মেথড, আরেকটা হচ্ছে গিয়ে কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথড তিন রকমের, একটা হচ্ছে হিট, একটা হচ্ছে রেডিয়েশন, আরেকটা হচ্ছে ফিল্ট্রেশন। ওকে, সো হিটিং প্রসিডিওরে আমরা যখন যাব, হিটিং প্রসিডিওর দুই রকম হয়। হিট মানে হচ্ছে গিয়ে কি করা, গরম করা বা উত্তপ্ত করা। যে উত্তপ্ত করার জন্য দুই রকম প্রসিডিওর আছে, একটা হচ্ছে ড্রাই হিট, আরেকটা হচ্ছে গিয়ে ময়েস্ট হিট। সো ড্রাই হিটের মাধ্যমে তুমি স্টেরিলাইজেশনও করতে পারো, ডিসইনফেকশনও করতে পারো। ঠিক আছে, ড্রাই হিটের মাধ্যমে তুমি যখন স্টেরিলাইজেশন করবা, তখন দুইভাবে তুমি করতে পারো। একটা হচ্ছে কি রেড হিট, আর একটা হচ্ছে হট এয়ার ওভেন। ওকে, রেড হিট এবং হট এয়ার ওভেন। আর তুমি যদি ডিসইনফেকশন করো, সেটা হবে ফ্লেমিং। ওকে, সো রেড হিট আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, যখন আমরা যে অয়েল লুটটুকু আছে, সেটাকে আমি যখন লাল টকটকে করে দেবো, মানে প্রেশার টেম্পারেচারের মাধ্যমে যখন আমি লাল টকটকে করে দেবো, সেটা হচ্ছে গিয়ে রেড হিট। ঠিক আছে, এটা আমরা মাইক্রোবায়োলজির বিভিন্ন কার্যক্রমে অয়েল লুপটুকু ইউজ করি। এরপরে হচ্ছে তোমার হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন একটা ইনস্ট্রুমেন্ট, যেখানে আমি 180 ডিগ্রি টেম্পারেচার সেট করে যে কোনো ইনস্ট্রুমেন্টকে 2 ঘন্টা রাখলে সেটা 2 ঘন্টা বাদে জীবাণুমুক্ত হয়ে যাবে। তাহলে আমরা এখন হট এয়ার ওভেনের মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট রাখবো, বিভিন্ন রকম গ্লাসওয়্যার, বিভিন্ন রকম গ্লাসের সামগ্রী। ঠিক আছে, তার পাশাপাশি কিছু অয়েলি ফ্লুইড রাখা যায়। এর পাশাপাশি আমরা পাউডার স্টেরিলাইজ করতে পারি। ওকে, এবং কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা স্টেরিলাইজ করতে পারি। সো আমি এই নোটটুকু তোমাদের কাছে পাঠিয়ে দেবো। ওকে, তার স্টেরিলাইজেশন ডিসইনফেকশন আমরা দূরই পড়ালাম। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় সবসময় আসে, সেটা হচ্ছে কি অটোক্লেভ, যেটা কিনা ময়েস্ট হিটের একটা উদাহরণ। অটোক্লেভটুকু আমরা পড়তে পারলে ভালো হতো, এটা এখন সম্ভব না। শুধু বলে রাখি, তোমাদের বাসায় কিন্তু প্রেসার কুকার অনেকের কাছে আছে, তাই না? জি স্যার। এই অটোক্লেভটা হচ্ছে একটা প্রেসার কুকার, যার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো সাবস্টেন্সকে তার স্পোর সহ জীবাণুমুক্ত করতে পারি। এটা কিন্তু পরীক্ষায় স্টেরিলাইজেশন প্রসিডিওর বাই অটোক্লেভ, এটা পরীক্ষায় সবসময় আসে। আমরা সময় পেলে এটা অবশ্যই পড়ায় দেবো। আর যদি পড়াতে না পারি, আমি যদ্দূর পড়ালাম আজকে পর্যন্ত অদ্দূরই থাকবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে, আমি নোটটুকু তোমাদেরকে একটু, এখন একটা ক্লাস আছে, এর ক্লাসের পরে নোটটুকু তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। স্যার পার্সেন্টেজটা